হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো 2026 সালের লাস্ট টাইম মাধ্যমিক সাজেশনের একটা মিনিমাম একটা ছোট্ট মতো কভারেজ এরিয়ার মধ্যে আমি ডিসকাস করব যে 2026 সালে আর আমাদের মাত্র কতদিন আছে। 2 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট, ফেব্রুয়ারি মাসের। আজ হচ্ছে 30 তারিখ থেকে 30 তারিখ আমি ভিডিও করছি। আজ 30, 31, 1, 2 আর 3 দিন পরেই তোমরা বসতে চলেছ মাধ্যমিকে। এই যে মাধ্যমিকে বসতে চলেছ, আমাদের তার জন্য প্রিপারেশন বাড়ি থেকে করতে হবে যে আমরা এই লাস্ট টাইমে কি পড়বো আর কি বাদ দেবো। 2026 সালের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে সমস্ত বইগুলো আছে সে বইগুলোর থেকে তোমরা ইতিমধ্যে সাজেশন পেয়ে গেছো। যেমন রায়মার্টিনের বই আছে, আরও অনেক রকমের বই আছে, যেমন চ্যালেঞ্জার, সম্রাট এক্সক্লুসিভ, শিওর শট, পারুল প্রকাশনী অ্যান্ড আরও অনেক কিছু আছে। তার থেকে তোমরা তো বুঝতে পেরেছো সাজেশন কী হতে চলেছে। কিন্তু আমি আজকে যেটা বলবো একদম অল্প পরিসরে ডিসকাস, যে অল্প সময়ের মধ্যে এইগুলো আমাকে কিভাবে কভার করতে হবে। বিষয় বাংলা, 1 নম্বর বিষয় আমি শুরু করছি বিষয় বাংলা থেকে। বিষয় বাংলায় আমরা বুঝতে পারছি যে 3 ঘন্টা 15 মিনিট আমাদের হাতে সময় থাকবে। তার মধ্যে এই যে 15 মিনিটটা, এটা কিন্তু আমাদের ওই এক্সাম হলে সমস্ত কিছু লেখালেখি করতে এবং পরীক্ষার প্রশ্নপত্রগুলো বুঝতেই সময় চলে যাবে। তোমরা সবসময় কনসেন্ট্রেট করবে, প্রথম থেকে প্রশ্ন ধরবে, লিখতে থাকবে। যদি না হয় সেটা ছেড়ে অন্য প্রশ্ন লিখবে। কিন্তু তোমাদের একটা প্লাস পয়েন্ট কি, তোমাদের এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। তাই জন্য তোমরা একটাও প্রশ্ন বাদ দেবে না, সব প্রশ্নের উত্তর তোমরা করে আসবে। নো নেগেটিভ মার্কিং, মানে বুঝতে পারছো? তোমাদের কোনো কিছু তোমাদের কোনো কিছু কাটার বিষয় নেই যে তোমরা উত্তর ভুল করেছো তার জন্য তোমাদের বেশি নাম্বার কেটে নেওয়া হবে, এমন কোনো কিছু নয়। তোমাদের চাকরি পরীক্ষার মতো নেগেটিভ মার্কিং নেই এখানে। সুতরাং তোমরা প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে উত্তর করে আসবে। আর এই 3 ঘন্টা তোমাকে কিন্তু টানা লিখতে হবে। 3 ঘন্টার সময়ের মধ্যে তুমি যদি ভালো করে প্রিপেয়ার হয়ে যাও, বাড়ি থেকে প্রিপেয়ার হয়ে যাও, সময় ধরে ধরে প্র্যাকটিস করতে থাকো আর লিখতে থাকো, তাহলে তুমি দেখতে পাবে এই 3 ঘন্টা তোমার কাছে কিছুই মনে হবে না। 3 ঘন্টা যারা বাইরে বসে থাকবে, তোমার মা বাবা দাদা কাকিমা যাই হোক না কেন, তাদের কাছে 3 ঘন্টা অনেকক্ষণ লাগবে। কিন্তু তোমার কাছে 3 ঘন্টা মনে হবে যেন কিছুই না, যদি তুমি ভালো করে পড়ে যাও। দেখো এখানে 90 নম্বর লিখতে হবে তোমাকে। 90 নম্বর তাহলে তোমাদের রিটেন মানে লিখতে হবে, লিখে তোমাকে এই 90-এর ভিতরে নাম্বার তুলতে হবে, কত তুমি পাবে। 10 নম্বর কিন্তু স্কুলের হাতে প্রজেক্ট। আর এখানে আমি আগাগোড়াই বলছি, এখনো মাথায় ঢুকিয়ে নাও, নো নেগেটিভ মার্কিং। সুতরাং তোমাকে একটাও প্রশ্ন বাদ দিলে হবে না, সব প্রশ্নের উত্তর তুমি লিখে আসবে, পারো ইয়া না পারো চেষ্টা করবে। যেটা আগে পারবে সে প্রশ্নগুলোর উত্তর আগে লিখে তারপরে খাতা পৃষ্ঠা বাদ রেখে, অথবা সবার লাস্টে গিয়ে আরেকটা ভাইটাল ইম্পর্টেন্ট জিনিস, যে প্রশ্নের উত্তর লিখবে সেই প্রশ্নের প্রত্যেকটা দাগ নাম্বার দিয়ে দিয়ে লিখবে। দাগ নাম্বার অবশ্যই দেবে, ফ্রেশ খাতা করবে, ক্লিয়ার যেন লেখা হয়। কাটাকুটি বেশি করবে না, তা না হলে কিন্তু মার্কস কমে যাবে। কাটাকুটি যদি বেশি না করো তাহলে তোমার মার্কস অনেকটাই বেড়ে যাবে অন্যদের তুলনায়। বেশি হলে কারোর কাছে জিজ্ঞাসা করবে না, কারণ জিজ্ঞাসা করলে হয়তো তোমার খাতা আটকেও দিতে পারে। এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেকেন্ড আমাদের বিষয় হচ্ছে ইংলিশ। ইংলিশও সেম একই কন্ডিশন অ্যাপ্লাই হবে। 3 ঘন্টা 15 মিনিট, 15 মিনিট তুমি খাতা দেখবে যে কোনটা তোমার হবে আর কোনটা তোমার হবে না। যেটা হবে সেটার প্রশ্নের গায়ে ছোট ছোট করে টিক মারতে মারতে যাবে, যে এটা আমার হবে। এটা আগে এই 15 মিনিটের মধ্যে তোমাকে সব কমপ্লিট করতে হবে, যে এই প্রশ্নগুলো আমি এইবার অ্যাটেন্ড করব। আর প্রত্যেকটা প্রশ্ন অন্তত দাগ নাম্বার ক্লিয়ার কন্ডিশনভাবে দেবে। 90 নম্বরের লেখা পরীক্ষা, 10 নম্বরের স্কুল প্রজেক্ট দেবে, আর এখানেও কোনো নো নেগেটিভ মার্কিং। তোমাকে অবশ্যই ইংলিশের ক্ষেত্রে 30টা নাম্বার আসবে আনসিন থেকে। সব থেকে ভাইটাল ইম্পর্টেন্ট জায়গা, আনসিনটা 3বার অন্তত পড়বে, না হলে প্রশ্ন অনুযায়ী আনসিন উত্তর করার চেষ্টা করবে। ফার্স্ট হচ্ছে আনসিনটা খুব ভালো করে ঠান্ডা মাথায় পড়বে, তারপরে গিয়ে আস্তে আস্তে প্রশ্নগুলো সলভ করবে। সিন
সিন তো তোমাদের কমন আসবেই, সিন, কিন্তু আনসিন তো অন্য জায়গার থেকে আসে, সেটা তার কমন আসে না। তারপরে গ্রামার তো কমন আসবে, কিন্তু কমন যেগুলো আসে না, যেগুলো অন্য জায়গা থেকে আসে, যেমন আনসিন অ্যান্ড রাইটিং। আনসিনে যেমন 30 নম্বর, রাইটিংও তেমন 30 নম্বর। এই রাইটিংগুলো তোমায় বারবার যা পড়েছো এতদিনে, এই 1 বছরে যা পড়েছো, প্রত্যেকটা রাইটিং দিনে অন্তত 5টা করে রাইটিং তুমি থরলি পড়ে যাও। তুমি থরলি প্রতিদিন রাইটিং পড়ে যাও, যে এটা নিজে নিজে বলে বলে উচ্চারণ করে করে জোরে জোরে পড়ো বাড়ি, যে এই রাইটিং, যেমন নিউজ পেপার রাইটিং, মানে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ নিউজ পেপার ইন আওয়ার ডেইলি লাইফ। এটা একটা 100টা ওয়ার্ডসের মধ্যে, বেশি ওয়ার্ডস করবে না, 100টা শব্দের মধ্যে লিখবে, সেটা থরলি একবার পড়ে যাও আর লেখো, ওইটা পড়ে আবার লেখো, না হলে দেখে নাও তাও ভালো, কিন্তু লেখো, লেখা প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে রাইটিং কিন্তু তোমার ফ্লুয়েন্টলি স্পিডে হাতের লেখা হবে, ঠিক আছে। তারপরে সবথেকে মানে স্টুডেন্টদের সবথেকে কঠিন সাবজেক্ট লাগে যেটা, সেটা হচ্ছে অঙ্ক। অঙ্কটা বলছি, 3 নম্বর বিষয়টা হচ্ছে ম্যাথ, অঙ্ক, যা সবার ভয়ের বিষয়ের জায়গা। কিন্তু অঙ্ক যদি ঠিকঠাকভাবে করো না, তোমার সেটা কেন ভয় লাগবে না, কারণ অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের উপরে সব কিছু। অঙ্কের ক্ষেত্রে একটাই কথা, প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস, রিভিশন প্র্যাকটিস। তুমি যদি মনে করো আমি অঙ্ক ধরলাম, কিছুক্ষণ পর আমি একটু পরেই বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে টাইম ম্যানেজ করবে, এই অল্প কিছু দিনের জন্য, 3 দিনের জন্য আমি কীভাবে টাইম ম্যানেজ করে করব। দাগ নাম্বার ফার্স্ট অপশান হচ্ছে যে এইটা আমি করব না, কি ওইটা করব, যাই করো না কেন, উল্টো পাল্টাভাবে করো না কেন, দাগ নাম্বার উল্টো পাল্টা যেন যাই হোক কিন্তু ক্লিয়ার থাকে। তুমি মনে করো 2-এর জায়গায় আমি এখন 2টা হবে না, আমি 5-এর দাগ লিখবো, কিন্তু লেখো, কিন্তু সেটা অবশ্যই মেনশন করো যে আমি 5-এর দাগ লিখছি, পরে গিয়ে 2-এর দাগ তুমি লেখো, কোনো ব্যাপার নেই, একটাও স্যারেরা কাটবে না এসব ক্ষেত্রে। কিন্তু অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে দাগ নাম্বার যেন সঠিক হয়, তাই জন্য প্রথমে দিয়েছি দাগ নাম্বার দিয়ে তবে লেখো। বিষয় অঙ্ক এক্ষেত্রে 3 ঘন্টা 15 মিনিট, যেটা তোমার হবে সেটা তুমি সঙ্গে সঙ্গে এরমভাবে টিক মারতে মারতে যাও, এটা আমার হবে, এটা হবে না সেটা আমি পরে করব, প্যানিক হবে না। অনেকে দেখা যায় মাধ্যমিক পরীক্ষার হলে গিয়ে খুব ভয় পায়, ভয়ের কোনো কারণ নেই, এটা সবে শুরু, এখনো সারা জীবন পড়ে আছে, এখনো তো কত কিছু করে খেতে হবে, তাই না? এখন তো তুমি পড়তে পারছো, পড়ে নাও এই সময়টায়। তাহলে এই 90টা নাম্বার তোমার লেখায় থাকছে অঙ্ক, তোমার এই 90 নাম্বারের ভিতরে শর্ট কোয়েশ্চেন থাকবে, সেইগুলোকে তুমি ক্লিয়ারভাবে করবে, আর বেশি কাটাকুটি করবে না, কারণ অঙ্ক কিন্তু সহজভাবেই আসবে। তুমি যতটুকু বই থেকে করেছো, সারা বছরে যা করেছো, সেইগুলো সব থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করো। আমি সব একটা একটা করে বিষয় বলছি, কারণ আছে, তারপরে আমি সব কিছু আস্তে আস্তে বলবো, শুনে যাও শুধু। 4 নম্বর বিষয়টা হচ্ছে জীবন বিজ্ঞান, যেটা হচ্ছে সব থেকে বেশি পরিমাণে ছেলেপিলে স্কোরিং সাবজেক্ট হিসেবে বেছে নেয় জীবন বিজ্ঞানটাকে। এখানে 90-এর ভিতরে কেউ 89 পায়, কেউ 90ও পায়, অথবা কেউ 80 পায়। আর 10 তো অবশ্যই স্কুল থেকে দিয়ে দিচ্ছে, তার মানে তুমি এখানে 100-র মধ্যে 90 তোমার হামেশাই চলে আসে। আমি কম করে ধরছি, 80 তুমি তুলে দাও, কারণ জীবন বিজ্ঞান 80 যদি তুলতে পারো না, অন্য অন্য বিষয় থেকে তুমি অনেকটা এগিয়ে থাকবে। দেখা গেলো অঙ্কে তুমি কম পাচ্ছ, কিন্তু জীবন বিজ্ঞান তো তুমি একটা বিষয় টেনে দিচ্ছ, তাহলে একটা বিষয় যদি তুমি টেনে দাও, সব কিছু মিলিয়ে তোমার যদি 50 থেকে 80, অথবা যে যেরম পারে, যার যেমন ক্ষমতা আছে সে সেরকম নাম্বার তুলবে। আমার কথা হচ্ছে তুমি একটা বিষয়ে দুর্বল আছো, দুর্বল থাকো, কোনো ব্যাপার নেই, সেটা যেন ভালোভাবে পাস হয়। তার সাথে সাথে যে বিষয়টা তোমার স্কোরিং সাবজেক্ট, সেই বিষয়টা খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ো, যেন একটা কিছু বাদ না যায়। জীবন বিজ্ঞানে টু দ্য পয়েন্ট অ্যান্সার দিতে হয়। টু দ্য পয়েন্ট মানে হচ্ছে যেটুকু তোমাকে চেয়েছে অনলি সেটুকুই তোমার অ্যান্সার করতে হবে, তার বেশিও নয়, তার কমও নয়। বিজ্ঞান বিষয়টা এমনই একটা জিনিস, অঙ্ক, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, সেখানে তোমার টু দ্য পয়েন্ট অ্যান্সার চাই। তাই জন্য বলছি জীবন বিজ্ঞানটা চ্যাপ্টার ওয়াইজ অনুযায়ী ভালো করে পড়ে নাও, ভালো করে সাজেশন পড়ো। সব থেকে বড়ো কথা, যেটা 1 বছরে যেটা সব থেকে ভালো করে পড়তে হয় সেটা হচ্ছে টেক্সট বই। টেক্সট বইয়ের পরে যেটা থাকে পড়ে থাকে সেটা হচ্ছে তুমি মানে নিজে নিজে করতে পারো সাজেশন,
আর জীবন বিজ্ঞানের ক্ষেত্রে বলবো তোমার ছবিটা কিন্তু খুব প্র্যাকটিস করতে হবে, ভাইটাল। ছবি তোমাকে 10-এ 10 পাইয়ে দেবে যদি ঠিকঠাকভাবে করো, ফ্রেশভাবে, তাহলে অনেকটা নাম্বার এখান থেকে পাওয়া যায়। এটা হচ্ছে স্কোরিং সাবজেক্ট, এটা হচ্ছে স্কোরিং স্কোরিং সাবজেক্ট। যারা বলে জীবন বিজ্ঞানে ভয়, তারা কিন্তু ওই সাবজেক্টটার বিষয় ভালো করে পড়েনি। আসলে জীবন বিজ্ঞান কিন্তু ভয়ের বিষয়ই নয়, খুব ভালো একটা সাবজেক্ট, তুমি অনেক কিছু সম্পর্কে জানতেও পারবে। এরপরে বিষয়টা আলোচনা করছি, সেটা হচ্ছে ভৌত বিজ্ঞান। 4 নম্বর বিষয় আমরা জীবন বিজ্ঞান বাদ দিয়ে এবার আমরা আসবো 5 নম্বর বিষয় ভৌত বিজ্ঞান। সব ক্ষেত্রে একই কথা, প্রথম থেকে আমি বারবার বলি যাতে তোমাদের মাথায় যেন গেঁথে যায় যে দাগ নাম্বার দিয়ে তবে লিখবে। 5 নম্বর ভৌত বিজ্ঞান বিষয়টা এত ভালো একটা বিষয়, এখানটা কি হয় স্কোরিং সাবজেক্ট। আর যারা হচ্ছে 11-এ ভৌত বিজ্ঞান নেবে অথবা জীবন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে বা অন্য কোনো সাবজেক্ট, আর্টস কমার্স বাদের কথা বলছি, যারা সায়েন্স নিয়ে পড়াশুনো করবে তাদের কাছে ভৌত বিজ্ঞান, পরবর্তীকালে যারা ইঞ্জিনিয়ার হবে তাদের জন্য ভৌত বিজ্ঞানটা একদম স্বর্গের সিঁড়ি। দেখে নাও এখানেও একই বিষয় অ্যাপ্লাই। 100-র মধ্যে তুমি এখানটা তুলতে পারবে, সবসময় টার্গেট রাখো। যারা ভীষণ পরিমাণে ভালো তাদের ক্ষেত্রে বলছি 95, কেউ কেউ 100 তোলে, 95 টার্গেট। এই ক্ষেত্রে যারা একটু লো লেভেল তাদের জন্য আমি বলছি জীবন বিজ্ঞান আর ভৌত বিজ্ঞান কিন্তু 95 মাস্ট ওঠানো উচিত। আর যারা একটু মিডিয়াম লেভেল তাদের জন্য এখানে 100-র ভিতরে 80 অবশ্যই তোলা উচিত, মিডিয়ামদের জন্য বলছি। আরও অনেক আবার বলবে যে তাহলে আমরা যারা লো আছি তাদের জন্য কারা, তাদের জন্য কত তুলতে হবে দেখে নাও। যারা একেবারে লো আছো তাদের জন্য তুলতে হবে 75, অবশ্যই 75 নাম্বার তুলতে হবে। আর এরপরে বিষয়গুলো আমি বলতে পারবো না, যারা আরও লো আছে তারা তোমাদের মতো করে 100-র ঘর ফাঁকা রেখে বসেই নাও। এই ক্ষেত্রেও একটাই বিষয় অ্যাপ্লাই, এখানে টু দ্য পয়েন্ট অ্যান্সার চাই, যেটা অ্যান্সার শুধু সেটাই বসিয়ে দাও, সঙ্গে সঙ্গে তোমার অ্যান্সারে একটা জায়গায় কাটবে না, সঙ্গে সঙ্গে উত্তর। আর মানে উত্তর যেই লিখলে তুমি সঙ্গে সঙ্গে নাম্বার পেয়ে যাবে। বাংলার মতন নয় যে একটা স্যারের পছন্দ হলো না সে একটু কম দিতে পারে। লিটারেচার আমি বলতে চাইছি বাংলা আর ইংলিশ বিষয়টা, এই দুটোর ক্ষেত্রে স্যারেদের ইচ্ছা অনুযায়ী নাম্বার দিতে পারে। 5-এর মধ্যে কেউ স্যার যদি মনে করে 5-এ 5 দেবো তো দিতেই পারে, কিন্তু সাধারণ ক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে তোমাকে 100 তুলতে পারো তুমি। তাছাড়া লিটারেচারের ক্ষেত্রে কিন্তু কেউ 100 পায় না, 99 পাবে, 95 পাবে, এরম ঠিক আছে, অনেক বিশাল ব্যাপার। তাই জন্য বলছি প্রত্যেকটা সাবজেক্ট তুমি যদি মনে করো আমি সব থেকে লো লেভেল, তুমি 75 তোলো, অথবা এর থেকে লো হলে 70 তোলো, 70 অবশ্যই রাখো সবাই। পরে বিষয়টা দেখো, এবার হচ্ছে 6 নম্বর বিষয় হচ্ছে ইতিহাস। এখানটা তোমাকে লিখতে হবে, খেটে নাম্বার তুলতে হবে। এটা হচ্ছে খেটে নাম্বার তোলা, খেটে লিখে নাম্বার তোলা, নম্বর উঠবে। কেমন ভাবে এই খেটে নাম্বার উঠবে? কারণ একটাই 2টা পয়েন্ট উত্তর দিতে হবে, তবেই তোমার খেটে নাম্বার উঠবে। সব সময় বলবো এখানে কোনো তোমার মাধ্যমিকে বলো পুরো 12 পর্যন্ত বলো কোনো নেগেটিভ মার্কিং নেই। এই নেগেটিভ মার্কিংয়ের কথা মাথায় না রেখে তোমাকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে, একটা প্রশ্নও ছাড়বে না। ইতিহাসে কমপক্ষে তোমাকে, আমি সহজ সরল ভাষায় বলছি, ইতিহাসে কমপক্ষে তোমায় তুলতে হবে, যেটা বলছি 70 থেকে 75, বিশাল ব্যাপার। 70 থেকে 75 যদি তুলতে পারো খুব ভালো ব্যাপার। আমি মিডিয়ামদের কথা বলেছি, যারা মিডিয়াম, লোরা 70 তোলো, কোনো ব্যাপার না। আর যারা আর টু হাইয়েস্ট হাই যারা, তারা 85 তুলে ফেলো। যে যেরাম তুমি যেরাম পড়েছো সারা বছরে তোমার ঠিক নাম্বার এই বছরে উঠবে সেই অনুযায়ী। যেমন তুমি ফল এতদিন পাবে, কেরমভাবে পাবে, এত বছরে তুমি যা পড়েছো এইবারে তুমি সেটার ফল পাবে। আমি এখনো বলছি বারবার, প্যানিক হবে না, হচ্ছে না কোনো বিষয় নয়, কিন্তু তোমাকে রিভিশন করতে হবে প্রতিদিন।
7 নম্বর বিষয়টা হচ্ছে ভূগোল। প্রথমে হচ্ছে দাগ নাম্বার দিতে হবে তোমাকে প্রত্যেকটা বিষয়, আর তার সাথে সাথে আঁকতে হবে চিত্র। ভূগোলে কি আঁকতে হবে? চিত্র। এটা মাথায় রাখো। ভূগোল নাম্বার উঠবে তবেই তুমি যদি ছবি আঁকো, তবেই। এটা মাথায় রেখো। 3 ঘন্টা 15 মিনিট একই বিষয়, 3 ঘন্টায় তোমায় পুরো লেখা কমপ্লিট করতে হবে, আর 15 মিনিটে তোমাকে পুরো ফুল বিষয়টা তোমাকে পড়ে দেখতে হবে। 90 মিনিট, সরি 90 নম্বরে দেখো লিখতে হবে, আর 10 নম্বর প্রজেক্ট। এখানেও নো নেগেটিভ মার্কিং, সব জায়গায় নো নেগেটিভ মার্কিং। ওকে, টু দ্য পয়েন্ট অ্যান্সার দিতে হবে, এখানটাও খেটে নাম্বার তুলতে হবে। বাট আরেকটা বিষয় যেটা হচ্ছে হাই, মিডিয়াম, লো অ্যান্ড বিলো। বিষয়টা দেখো, যারা হাই তারা ভূগোলে কত নম্বর তুলবে? হাই যারা, তারা ভূগোলে একদম তুলে দেবে 90 থেকে 95 নম্বর। যারা মিডিয়াম তারা তুলে দেবে তোমার 75 থেকে 85 নাম্বার। যারা লো তারা কত তুলবে? তারা তুলবে এই 65 থেকে 70-এর কাছাকাছি তুলে দেবে তারা। আর যারা বিলো, ভূগোলে যারা খুব বিলো তাদের কথা বলছি, তারা অন্তত 50 থেকে এই 60-এর মধ্যে তুলে দেবে। ঠিক আছে, এটা হাই, এটা মিডিয়াম, এটা লো, এটা বিলো, আর লো, বিলো। এরপরে দেখো আমরা প্রত্যেক দিন কিভাবে মেনটেন করব সেটা দেখাচ্ছি। এবার বিষয় দেখো, দিনে কিভাবে সাবজেক্টগুলোকে মেনটেন করবে। একটা দিনের মধ্যে তুমি সাবজেক্টগুলোকে কিভাবে মেনটেন করবে। দেখো, ফার্স্ট সাবজেক্ট যেমন আমি বলেছিলাম বাংলা, বিষয় বাংলা অনেকটা পড়তে হবে। বাংলা 2 হচ্ছে এই যে ইংলিশ, বাংলা ইংলিশ আমার লিটারেচার সাবজেক্ট, এই দুটো আমার হচ্ছে লিটারেচার সাবজেক্ট। সাহিত্য বিষয় বাংলা আর ইংলিশ দুটোই দু রকম, কিন্তু লিটারেচার সাবজেক্ট। বাংলায় তোমায় লিখতে হবে আগে। ফার্স্ট হচ্ছে সব বিষয়ের জন্য টেক্সট বুক। টেক্সট বুক তোমাকে ফুল কমপ্লিট করো, বারবার দেখো টেক্সট বুক, চোখে দেখো, পাতা উল্টাও, পৃষ্ঠা উল্টাও, এরকম ধরে পৃষ্ঠাটাকে উল্টিয়ে যাও। তার ফলেও তোমার মাথায় অনেক কিছু গেঁথে যাবে যে ও এইটা ওই বিষয় আছে। কোনি কোনি কোন বিষয় কোথায় আছে, কোনি কত নম্বর আসবে, কোনি আসবে 5 নম্বর, কত দাগে পড়বে, এটা মাথায় রাখো। তারপরে আমার আমার বাপুটা ভালো করে করতে হবে ইংলিশের ক্ষেত্রে, অথবা তোমাকে কাইট ভালো করে করতে হবে, সেটা কত নম্বর দাগে আসবে। সেরকমভাবে পুরনো প্রশ্নগুলোকে, যেগুলো হচ্ছে পুরনো পিওয়াইকিউস মানে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, এই পিওয়াইকিউসগুলোকে সব ভালো করে দেখো। দেখলে তুমি একের পর এক সব বুঝতে পারবে যে আমার কোথা থেকে কেমনভাবে মানে আমি হিট করব প্রশ্নের হলে, মানে মাধ্যমিকের হলে গিয়ে যেমনভাবে হিট করবে সেই অনুযায়ী তুমি কিন্তু নাম্বার পাবে। বাংলা ইংলিশ লিটারেচার সাবজেক্ট তোমাকে অবশ্যই এই ক্ষেত্রে লেখা প্র্যাকটিস করতে হবে। এর সাথে আরেকটা হচ্ছে তোমার মানে দেখতে লিটারেচার নয়, কিন্তু লেখাও তোমার অনেক বেশি করতে হবে। সেটা কি সাবজেক্ট? সেটা হচ্ছে 3 নম্বর বিষয় হচ্ছে ইতিহাস সাবজেক্ট। ইতিহাস সাবজেক্টটা আমাকে প্রচুর পরিমাণে লিখতে হবে। বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল এই 4টে বিষয় আর্টস ব্যাকগ্রাউন্ডের মধ্যে পড়ে, এবং এই 4টে বিষয় প্রচুর পরিমাণে লিখতে হয়। আগে তুমি এই 4টে বিষয়টাকে মেনটেন মাথায় রেখে দাও যে এই 4টে বিষয় কিন্তু আমাকে লিখতে হবে। তারপরে দেখো, এবার দেখো সায়েন্স গ্রুপের মধ্যে আমাকে কী কী পড়তে হবে তুমি তো বুঝেই গেছো। অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান। আমি তাহলে সায়েন্স গ্রুপ এবং আর্টস গ্রুপকে টোটালি আলাদাভাবে ব্যাকগ্রাউন্ড হিসেবে ডিভাইড করে দিলাম। এবার তুমি বুঝতে পারবে যে সায়েন্স গ্রুপের মধ্যে আমাকে অঙ্ক টু দ্য পয়েন্ট উত্তর করতে হবে। এই যে সায়েন্স গ্রুপটা আমাকে কি করতে হবে, একদম সঠিক উত্তর দিতে হবে। সঠিক উত্তরে বেশি নাম্বার, সঠিক উত্তরে তাহলে কি বেশি নাম্বার পাবে। আর উল্টো পাল্টা যেন লিখবা না, উল্টো পাল্টা টোটালি তুমি লিখবেই না। যা লিখবে সঠিকভাবে লিখবে, তবেই তুমি বেশি নাম্বার টু দ্য কারেক্টভাবে পাবে। মেনটেন কী করে করবে দেখো, প্রত্যেকটা সাবজেক্ট মেনটেন কী করে করতে হয়। তোমার হচ্ছে পরীক্ষা হবে 2 তারিখে, 2/2/2026 এক্সাম ওই দিন হবে, আর সোমবার পড়ছে। ডেট টাইম তোমাদের সবাই জানা আছে। আর প্রথম দিনে আমার পড়বে বাংলা। তাহলে এই কদিনে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব? সবার প্রথম হচ্ছে যে বিষয় নিয়ে সব থেকে বেশি পড়বে, সেটা ফার্স্ট টাইম হচ্ছে তোমার সব থেকে দুর্বল বিষয় কোনটা, সেটা এই কদিনে পড়ো। মানে রবিবার, এখনো কালকে শনিবার পর্যন্ত আছে, রবিবার থেকে স্টার্ট করবে, বাংলাটা বেশি বেশি করে টানবে।
বাংলা আর ইংলিশ পরপর, বাংলা ইংলিশ একদম একদম পরপর, 2 ঘন্টা বাংলা, 2 ঘন্টা ইংলিশ, 2 ঘন্টা বাংলা, 2 ঘন্টা ইংলিশ। আজ থেকে এই মুহূর্ত যেই ভিডিও তুমি দেখা বন্ধ করবে, যেই হয়ে যাবে তোমার ভিডিও ক্লিয়ার কমপ্লিট, আমার যে ধারণাগুলো তোমাকে দেওয়ার কথা সবই তোমাকে দিয়ে দিচ্ছি। 2 ঘন্টা 2 ঘন্টা করে প্রত্যেকটা বিষয় দাও। সব থেকে দুর্বল বিষয় ধরো অঙ্ক, সেটাই তুমি 3 ঘন্টা দাও, 3 ঘন্টা দাও, অঙ্কের উপর 3 ঘন্টা দাও। যেই বাংলা শেষ হলো, ইংলিশ শেষ হলো, অঙ্ক ধরো। বাংলা ইংলিশ তুমি কিন্তু খুব ভালো করে করবে, এর কারণ এটা লিটারেচার সাবজেক্ট। অঙ্ক করবে তার কিছুক্ষণ পরেই, 3 ঘন্টা। দিনে কত ঘন্টা পড়বে এরকম একটা প্রশ্ন থাকে সবার মনে। দেখো তোমার আর বেশি দিন নেই, তো তুমি প্রত্যেকটা বিষয়ে 2 ঘন্টা করে সময় দিলেও তোমার কিন্তু 14 ঘন্টা সময় হচ্ছে। তুমি দেখো 7 দুগুণে 14, কিন্তু তোমার আমি আমি বলছি না তুমি 14 ঘন্টায় সময় দাও, তুমি আরো কম দাও, কোনো ব্যাপার না। কিন্তু যে বিষয় যে সময়টা তুমি দেবে যেন সে সময়টা সঠিকভাবে হয়, সেই সময়টা তুমি যেন টোটালি ফোন টোন বেশি ঘাটবা না, তুমি একেবারে মনোযোগ সহকারে সেই 2 ঘন্টা অথবা 3 ঘন্টা পড়ে দাও। দেখো 3 ঘন্টা তুমি অঙ্ক দিলে, এই মুহূর্তের থেকে যেই ভিডিও বন্ধ করবে সঙ্গে সঙ্গে বসে পড়ো, বাংলা সাবজেক্ট ধরো, বাংলা অথবা যেই বিষয়টা তোমার দুর্বল, ভালো করে শোনো, দুর্বল সাবজেক্ট, দুর্বল বিষয়, দুর্বল বিষয়টাকে আগে হিট করো, বারবার হিট করো। দেখা গেল তোমার দুর্বল বিষয় হচ্ছে জীবন বিজ্ঞান, জীবন বিজ্ঞানটাকে ধরো এক টানা 3 ঘন্টা পড়ো। ফার্স্টে জীবন বিজ্ঞান ধরলে, অথবা এই এই রাত্রে তুমি 3 ঘন্টা জীবন বিজ্ঞান পড়া শেষ করলে, 7টা থেকে পুরো 10টা পর্যন্ত পড়লে জীবন বিজ্ঞান শেষ। যতটুকু দরকার ততটুকু তুমি পড়লে, ঠিক আছে? তুমি এই মুহূর্তে যা পড়বে সেটা তোমার মাথায় থাকবে। জীবন বিজ্ঞান শেষ, জীবন বিজ্ঞান হয়ে যাওয়ার পরে তুমি 7টা 8টা 9টা 10টা পর্যন্ত তো পড়লে, তারপরে খাওয়া দাওয়া করে তুমি ঘুমিয়ে পড়ো। তারপরে কালকের থেকে স্টার্ট করো। দেখো জীবন বিজ্ঞানটা অবশ্যই ফার্স্ট টাইম আজকের দিনটা ধরে ফেলো, শেষ করো 3 ঘন্টায়। তারপরে কালকে দেখো কালকে কি করবে। ফার্স্ট হচ্ছে যেটা তোমার আরও দুর্বল বিষয়, দেখা হলো ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞানটাকে তুমি 3 ঘন্টা সময় দাও, ভৌত বিজ্ঞানটাকে 3 ঘন্টা সময় দাও। যেই কালকের বিষয়, একদিন জীবন বিজ্ঞান ধরবে, একদিন ভৌত বিজ্ঞান ধরবে, একসাথে সব বিষয় ধরবে না কিন্তু। আমি আবারও বলছি, একদিন জীবন বিজ্ঞান, একদিন ভৌত বিজ্ঞান, আর একদিন অঙ্ক। এই অঙ্কটা ভালো করে দেখো, হয় ইতিহাস অঙ্ক ধরো, না হলে ভূগোল অঙ্ক ধরো, তা নাহলে জীবন বিজ্ঞান অঙ্ক ধরো, কিন্তু অঙ্কটা যেন প্রতিদিন থাকে, কারণ অঙ্কটাই হচ্ছে বেশিরভাগ মানুষের দুর্বল বিষয়। দুর্বল বিষয়গুলোকে প্রতিদিন 2টো করে সাবজেক্ট রাখো, দুর্বল সাবজেক্ট 2টো, দিনে 2টো। ইংলিশ করলে 2 ঘন্টা, বাংলা করলে 2 ঘন্টা, তারপরে আবার অঙ্ক করলে, তাহলে কত ঘন্টা হচ্ছে? 3 4 5 6, 6 ঘন্টা সকালের একদম কমপ্লিট করে নাও। সকালে 6 ঘন্টা দাও, রাত্রে 6 ঘন্টা দাও, তোমার 12 ঘন্টায় কমপ্লিট হয়ে যাবে। আমার 14 ঘন্টার দরকার নেই, কিন্তু 12 ঘন্টায় ক্লিয়ার কাট যেন হয়। মানে বুঝতে পারছো তো? ইতিহাস তুমি 2 ঘন্টা সময় দাও, ভূগোল 2 ঘন্টা সময় দাও, তার সাথে অবশ্যই অঙ্ক। তার মানে কি 2 ঘন্টা, কোন দিকটা লিখি? হ্যাঁ দেখো এই দিকটা লিখে দিচ্ছি আমি। দেখো কালকের আমি রুটিনটা করে দিচ্ছি, কালকের রুটিনটা আমি পুরো ফুল বলে দিচ্ছি। দেখো 31/1/26/2026 সকালের বিষয় কি হতে পারে? ডে 1, 1 নম্বর বিষয় হচ্ছে দেখা গেলো 2 ঘন্টা তুমি বাংলা পড়ছো, বাংলা শেষ করে নিলে, তারপরে 2 ঘন্টা তুমি ইংলিশ পড়ছো, ইংলিশ শেষ হয়ে গেল, তারপর 3 ঘন্টা প্রতিদিন ম্যাথ থাকবেই, এটা মাথায় রাখো, ম্যাথ কিন্তু থাকতেই হবে। ম্যাথ করলে দিনে অন্তত একবার হলেও 3 ঘন্টা ম্যাথ তোমার করতেই হবে, অবশ্যই ম্যান্ডেটারি। তাহলে 6 ঘন্টা কমপ্লিট। এই 6 ঘন্টার মধ্যে তুমি কারোর সাথে বেশি কথাও বলবে না, আর বেশি ফোনও ঘেটবে না। পারো ভালো করে খেয়ে দিয়ে বসো, খেয়ে দিয়ে বসে পুরো মাইন্ড ক্লিয়ার সেট করে নাও, আমি আজ 6 ঘন্টা করে তারপর উঠবো, ঠিক আছে? এর মাঝখানে মাঝখানে তুমি গ্যাপ দিতে পারো, 15 মিনিটে তুমি গ্যাপ দিতে পারো, আমি কিচ্ছু বলবো না। কারণ আমি কে তোমার বলার? তুমি তো তোমার লাইফ করবে, আমি শুধু তোমার পথ দেখিয়ে দেবো গুরু হিসেবে, দেখে নাও। তারপরে ডে 2তে কি করবে দেখে নাও। তারপরে দেখো সেই একই দিনে ডে 1-এর ভিতরে চলছে, সকালের আমার 6 ঘন্টা কাজ কমপ্লিট, বিকেলে বা রাত্রের বিষয় দেখো 2 ঘন্টা ভূগোল,
2 ঘন্টা ইতিহাস, 3 ঘন্টা জীবনবিজ্ঞান, তাহলে 6 ঘন্টা হয়ে গেল। এইদিকে 6 ঘন্টা, ওইদিকে 6 ঘন্টা, মানে সকালে 6 ঘন্টা আর বিকাল অথবা রাত্রে 6 ঘন্টা, তাহলে কত ঘন্টা হলো? 12 ঘন্টা কমপ্লিট। এই 12 ঘন্টা যখন তুমি করবে, তোমার মনে ভীষণ পরিমাণে স্যাটিসফ্যাকশন হবে, শান্তি আসবে যে হ্যাঁ আমি কমপ্লিট করেছি। তারপরের দিন আমরা যা ডে 2 আছে আমাদের, ডে 2, তারপরের দিন আমরা কি করব? ঠিক 1-2-2026 সালের কথা বলছি। সকালে আমরা করব 2 ঘন্টা বাংলা, 2 ঘন্টা ইংলিশ, 3 ঘন্টা অঙ্ক। তাহলে আমার কয় ঘন্টা হচ্ছে? 6 ঘন্টা এখানে কমপ্লিট। এর আগের দিন তুমি করেছিলে জীবনবিজ্ঞান, এবার ঠিক আমরা বিকেলের টাইমটা করব। তারপরের দিনের কথা বলছি ভৌতবিজ্ঞান। এবার আমরা সেই দিনে বিকেলে বা রাত্রে করব ডে 2-তে 1-2-2026-এ 2 ঘন্টা ভূগোল, 2 ঘন্টা ইতিহাস আর 3 ঘন্টা ভৌতবিজ্ঞান। মোট কথা আমি বলতে চাচ্ছি আর্টস গ্রুপে আমি 2 ঘন্টা করে সময় দেবো, আর সায়েন্স গ্রুপে প্রত্যেকটা বিষয়ে 3 ঘন্টা করে সময় দেবো। 6 ঘন্টা 6 ঘন্টা করে 12 ঘন্টা আমার কমপ্লিট। তাহলে আমার 12 ঘন্টা এই আমার কমপ্লিট। এই হচ্ছে তোমার পড়ার বিষয়। খুব ভালো থেকো। আজকে এই পর্যন্তই আমি ভিডিওটা স্টপ করলাম। নিশ্চিতভাবে আমি আবার ফিরে আসব অন্য স্বাদের ভিডিওতে, যেটা তোমরা চাও। বেস্ট অফ লাক সবাইকে। সবাই ভালো করে পরীক্ষা দিও। মাথায় রেখো কোনো নেগেটিভ মার্কিং নেই। নিজের ভালো করে একটা বাদ দেবে না, কিন্তু করবে সবার লাস্ট পর্যন্ত হলেও টিকে থাকার চেষ্টা করবে। মানে ফার্স্ট তোমার যেটা হচ্ছে সেটা কমপ্লিট, লাস্ট যেটা পাচ্ছে সেটা কমপ্লিট, আর সবার লাস্টে যেটা করবে, যেটা হচ্ছে না সেটা চেষ্টা করবে লেখার। মাথায় না আসলেও চেষ্টা করবে যে হ্যাঁ এটা আমি কোথায় পড়েছি। বেশি সময় কোনো টাইম নেবে না, যা লিখবে টু দ্য পয়েন্ট উত্তর লিখবে। ওকে, কমপ্লিট করলাম আজ এই ভিডিওটা। ভালো থেকো সবাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।